নমস্কার। যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না, কিন্তু তার দলের প্রার্থী আছেন মজনু নস্কর। নওশাদ নিজেই বলেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান, তবে প্রথম থেকে একটা কথা বলছিলেন, যদি দল অনুমতি দেয়। যদিও তার দলে তিনি এবং তার দাদা আব্বাস সিদ্দিকী শেষ কথা, তবে নওশাদ দেখাতে চেয়েছিলেন তার দল কত গণতান্ত্রিক, দলের সিনিয়র মেম্বারদের মত পেলে তিনি ডায়মন্ড হারবারে লড়বেন। নওশাদ পীরজাদা আর ফুরফুরা শরীফের কাছে বিশেষ করে বাঙালি মুসলমানদের একটা টান তারা অনুভব করেন। তাই নওশাদের প্রতি বাঙালি মুসলমানদের একটা বড় অংশ আকৃষ্ট হচ্ছিল, বিশেষ করে তরুণরা, যুবকরা। এবং নওশাদের জনপ্রিয়তা বাড়ছিল। রাজ্যের শাসক দল নওশাদকে 40 দিন জেলে রাখলেন। তারপর কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত হলো স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে আইএসএফ কে ভোট কাটুয়া পার্টি বলেন, যে মুসলিমদের ভোটকে ভাঙবার জন্যই নওশাদ বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। তা বাম কংগ্রেস বলেই ছিল, যদি নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়ায় তারা প্রার্থী দেবেন না। কিন্তু নওশাদ দাঁড়ালো না, কিন্তু নওশাদের দলের হয়ে কিন্তু মজনু নস্কর দাঁড়িয়েছেন। তাহলে বাম কংগ্রেসের কি বক্তব্য ছিল? শুধুমাত্র নওশাদ দাঁড়ালেই তারা প্রার্থী দেবেন না, কিন্তু আইএসএফ এর তো প্রার্থী আছে, তাহলে সেখানে বামেদের কংগ্রেসের আবার প্রার্থী দেওয়ার দরকারটা কি? দেখুন, নওশাদ তো আন্তরিকভাবেই চেয়েছিল দাঁড়াতে, তাতে কিছুটা বাজার গরম হয়েছিল। আমার মনে হয় ওর স্পিন ডক্টরসরা ওকে দু একটা জিনিস বুঝিয়েছে। প্রথম কথা, ডায়মন্ড হারবারে ও দাঁড়ালে পরে ওকে ডায়মন্ড হারবারে সব সময়টা দিতে হতো, উপায় ছিল না। এবং তারপরেও যদি প্রত্যাশা মতো ফল না হতো, তাহলে নওশাদের রাজনৈতিক ভবিষ্যতে একটা প্রশ্নচিহ্ন পড়তে পারত। আমার মনে হয় যে এই ব্যাখ্যাটা সঠিক নয়। রাজনীতিতে কোনো খাস তালুক বলে কিছু হয় না। ইন্দিরা গান্ধীকে হারতে হয়েছে, রাহুলকে হারতে হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরেছিলেন। আগেও হেরেছিলেন যাদবপুরে, তারপর হারলেন নন্দীগ্রামে। তাই হারার ভয় থেকে নওশাদ সরে দাঁড়িয়েছেন, আমি এটা বিশ্বাস করি না। এটাতে লজিক আছে যে নওশাদকে ওখানে দাঁড়ালে পুরো সময়টা তাকে ডায়মন্ড হারবারেই দিতেই হতো। তাহলে অন্যান্য জায়গায় যে আইএসএফ এর প্রার্থী থাকতো, সেখানে নওশাদ প্রচার করতে পারত না। এখন নওশাদ কিন্তু পুরো ঘুরে বেড়াবে, যেখানে যেখানে আইএসএফ এর প্রার্থীরা আছে সেখানে যাবে, প্রচার করবে, এবং যতটা সম্ভব দলের জনভিত্তি বাড়াবার চেষ্টা করবে। দেখুন, যাদবপুর আসনটা আইএসএফ প্রথম থেকে চেয়েছিল। তারা বলেছিল যদি বিকাশবাবু প্রার্থী হন তাহলে আইএসএফ ওখানে প্রতিদ্বন্দ্বিতা করবে না। সিপিএম সৃজনকে প্রার্থী করেছে। সৃজন খুব ভালো ছেলে, লেখাপড়া জানার ছেলে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে সৃজনের একটা ভালো লড়াইয়ের সম্ভাবনা আছে। আমি সায়নী ঘোষকে সৃজন এবং অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে এক বন্ধনীতে রাখতে চাইছি না। কেন রাখতে চাইছি না আপনারা জানেন। যাদবপুরের মতো কেন্দ্রের প্রতিনিধিত্ব করার যোগ্যতা সায়নীর আছে বলে আমি মনে করি না। দেখুন, দার্জিলিং আর যাদবপুরের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। 2009 সালে কোভিড সময়, 2014 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির গার্ডিনার প্রফেসর অফ হিস্ট্রি ডক্টর সুগত বোস, যিনি আরাবুলকে নিয়ে জীবযাত্রা করেছিলেন, যে আরাবুল শিক্ষিকাকে জগ ছুড়ে মেরেছিল, 70,000 ভোটের লিড পেয়েছিলেন ভাঙড় থেকে। 2019-এ মিমি চক্রবর্তী, আবার 2024-এ সায়নী। দার্জিলিংয়ে দেখুন 2009-এ জসবন্ত সিনহা,
2014 সুরিন্দর সিং আলুওয়ালিয়া, 2019 রাজু বিস্তা, এবার রাজু বিস্তা পেয়েছেন। তাও দার্জিলিং দুটো নির্বাচনে এক প্রার্থীকে রেখেছে বিজেপি, কিন্তু যাদবপুরে 2009 থেকে 2024 প্রতিটা নির্বাচনে তৃণমূলের এক একজন প্রার্থী। তাহলে আইএসএফ কেন যাদবপুরে প্রার্থী দিতে চেয়েছিল? বিশেষ করে ভাঙড়ে তাদের বিধায়ক আছে, নওশাদ নিজে বিধায়ক। বারুইপুর পূর্ব পশ্চিমে আইএসএফ এর একটা সংগঠন হয়েছে। নিজেদের প্রতীকে নির্বাচনে লড়লে আইএসএফ এর র্যাঙ্ক অ্যান্ড ফাইল কি ইলেকশনের সময় পথে নামানো যাবে? বিধানসভার আগে আইএসএফ বুঝতে পারবে তাদের জনভিত্তি কি আছে, বেড়েছে না কমেছে না স্ট্যাগনেন্ট আছে। আর সিপিএম এর প্রার্থী থাকলে আইএসএফ এর কর্মীদের সেই উদ্যমে নামতো না, বরঞ্চ সিপিএম আইএসএফ সমর্থকদের ভোট পেয়ে ভোট প্রাপ্তির শতকরা হার অনেক বাড়িয়ে নিত। তাতে আইএসএফ এর লাভটা কি হতো? আইএসএফ তো দীর্ঘদিন বাংলার রাজনীতিতে থাকতে এসছে, তাই সিপিএম এর সুবিধা করে দিয়ে তার কি লাভ? আমার মনে হয় এই জন্যই নওশাদ বারবার করে যাদবপুরের কথা বলছেন। বিকাশ বাবুর আইনজীবী হিসাবে নওশাদ তাকে খুব পছন্দ করেন, তাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো। সেজন্য নওশাদ বলেছেন যে বিকাশ বাবু যদি ওখানে প্রার্থী হন তাহলে আইএসএফ ওখানে দাঁড়াবে না। সুবিধাটা কিন্তু বিজেপির হবে। নওশাদ ঘুরে ঘুরে প্রচার করলে যেগুলো খুব কিন কন্টেস্ট হবে এবং যেখানে মুসলমান ভাই বোনদের একটা নির্ণায়ক ভূমিকা নেওয়ার সম্ভাবনা, সেখানে কিন্তু আইএসএফ যদি ভালো রকম ডেন্ট করতে পারে তাহলে কিন্তু পুরো অঙ্ক বদলে যাবে। সেই অঙ্ক বহরমপুরে বদলাতে পারে, সেই অঙ্ক যাদবপুরে বদলাতে পারে, সেই অঙ্ক শ্রীরামপুরে বদলাতে পারে। শুনুন, শ্রীরামপুরের ডোমজুর, ওখান থেকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড পান, আর ফুরপুরা শরীফ ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবং ডায়মন্ড হারবারও কিন্তু আকর্ষণীয় লড়াই হবে। নওশাদ দাঁড়ালো না মানে এই নয় যে অভিষেক ওখানে একেবারে খালি মাঠে গোল করবেন, হবে না। সিপিএম একজন প্রার্থী দেবে, প্রতীকুর রহমান টহমান যাকেই দিক, কংগ্রেস তো দেবে না। বিজেপিও জবরদস্ত ক্যান্ডিডেট। বিজেপি ওয়েট করছিল যে আইএসএফ শেষ পর্যন্ত কি করে। ওই বললাম না, টবে লাগানো গাছের কিন্তু কোনো খাস তালুক নেই। আর ডায়মন্ড হারবারে কি করে ভোট হয়, ওখানকার লোকজনদের সঙ্গে কথা বলবেন। ওখানে ওইসব জাহাঙ্গীর টাহাঙ্গীর সব আছে। জেলা পরিষদের ভোটে 100টার মধ্যে 97টা ভোট পায় তারা। তো ঠিকভাবে ভোট হলেও ডায়মন্ড হারবারেও আকর্ষণীয় লড়াই হবে। এবং নওশাদের এই পদক্ষেপ ভবিষ্যতে ওর রাজনীতি কিভাবে চালিত হবে তার একটা ইঙ্গিত। সিপিএম এর হাতে ও তামাক খেতে চায়নি, এটা স্পষ্ট। অনেকে নওশাদকে ভোট কাটুয়া পার্টি আসাউদ্দিন ওয়াসির মিমের সঙ্গে তুলনা করছেন। আমার মনে হয় না যে হায়দ্রাবাদের মিম আর পশ্চিমবঙ্গের আইএসএফ এক। আইএসএফ এর একটা এজেন্ডা আছে। আগামী দিনে বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে, মুসলমানদের মধ্যে আইএসএফ এর ভিত্তি বাড়বে এবং সেই ভিত্তি কতটা কি এখন আছে সেটা কিন্তু একবার যাচাই করে নেওয়ার সুযোগই লোকসভা নির্বাচনে পাবে নওশাদ। পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশদা, আইএসএফ এর সঙ্গে বামেদের জোটটা কেন ভেস্তে গেল? পিছনের অঙ্কটা কি? আমি আপনাকে কথা বলতে পারি যে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বামেদের একটা প্রত্যাবর্তনের খুব বড় সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রেই বিজেপি এবং তৃণমূল উভয়তই তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, আপনাকে আগেও বলেছি। তারা আইএসএফ কে আমার নিজের ধারণা হচ্ছে কিনে নিয়েছে। তা না হলে এই সিদ্ধান্ত, নওশাদ চেঁচাচ্ছিলেন এতদিন ধরে যে আমি অভিষেকের বিরুদ্ধে লড়বো এবং শেষ মুহূর্তে তিনি লড়ছেন না, যার ফলে ওর বিরুদ্ধে একটা শক্ত প্রার্থী, সেই তার
তো সময়টা নষ্ট করে দিলেন। আমাদের তো প্রার্থী ছিলই, আমাদের তো প্রতিকুর রহমান সেখানে লড়াই করার জন্য তৈরি। প্রচারে খানিকটা তাদের পিছিয়ে পড়লেন এই পরিকল্পনায়। সুতরাং আমার নিজের ধারণা যে আইএসএফ যে প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে তার আবির্ভাব ঘটেছিল সেটা সর্বনাশ করলেন নিজেরাই, এইটুকু বলতে পারি। বিকজ দা যাদবপুর কেন্দ্রে যদি আপনি দাঁড়াতেন তাহলে নওশাদ বলেছিল প্রার্থী দেবে না আইএসএফ। ওদের লজিক হচ্ছে যে ভাঙড়ে আইএসএফ এর বিধায়ক আছে, বারুইপুর পূর্ব এবং পশ্চিমে আইএসএফ এর যথেষ্ট গণভিত্তি আছে, সেজন্য আইএসএফ কে সিটটা ছেড়ে দেওয়া উচিত ছিল। আপনি দাঁড়ালে আইএসএফ ওখানে প্রার্থী দিত না, এইটা ওদের বক্তব্য। এই একেবারেই বক্তব্যটা রাজনৈতিক দিক থেকে যুক্তিহীন। যদি ওদের সংগঠন থেকে থাকে সেই সংগঠন দিয়ে ওরা শক্তিশালী করতেই পারত নির্বাচনে প্রচারের মধ্য দিয়ে, বাম শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ করে। সুতরাং ওরা আমাকে একটা ব্যক্তি হিসেবে দেখাতে চেয়েছিল, সেই ব্যক্তি হিসেবে তারা মনে করেছিল যে হয়তো খানিকটা তাদের কাছে গ্রহণযোগ্যতা আছে। কিন্তু রাজনীতিতে ব্যক্তি নিশ্চয়ই একটা ফ্যাক্টর, কিন্তু সেটা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তো হতে পারে না। এমনকি আমার সঙ্গে যেটুকু কথা হয়েছিল শেষ পর্যন্ত যে ওরা অন্তর্পক্ষে যাদবপুরে কোনো প্রার্থী দেবে না এরকমই একটা ধারণা হয়েছিল, তৎসত্ত্বেও দিল। অর্থাৎ ওরা যেখানে যেখানে সম্ভাবনা দেখা দিয়েছে সেই ভোট কাটুয়ার রোলটা এখন ওরা প্লে করবে। ঠিক যেমন মিম প্লে করছে দক্ষিণ ভারতের কোনো কোনো অঞ্চলে, সেই রকম ভূমিকা পালন করবে। এবং ওদের, আমি আপনাকে বলি, ওদের রাজনৈতিক ভবিষ্যৎ খুব অন্ধকারে চলে গেল। কিন্তু আইএসএফ এর সমর্থন থাকলে বাম প্রার্থীদের, বিশেষ করে আমি বলবো সংখ্যালঘু মুসলমানদের সমর্থন পাওয়া যতটা সুবিধা হতো, আইএসএফ আলাদা লড়লে কিন্তু বামেদের একটু বিষয়টা জটিল বা কঠিন হয়। সেটাই তো বললাম আপনাকে আমি, যে যেখানে যেখানে বামেদের সম্ভাবনা দেখা দেবে সেখানে সেখানে আইএসএফ প্রার্থী দিয়ে বাম বিরোধী শক্তির সুবিধে করে দিল। যেমন ধরুন শ্রীরামপুরে দীপশিতা যথেষ্ট গ্রহণযোগ্যতা তার হয়েছে, যাদবপুর, মুর্শিদাবাদ, আপনার তারপর বসিরহাট, এই যে সমস্ত জায়গাটায় বামেদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকেই তারা ভেস্তে দেওয়ার জন্যই এই ভূমিকাটা পালন করলেন। এবং আগামী দিন প্রমাণ করবে যে এর পেছনে একটা বড় খেলা চলেছে প্রতিক্রিয়া শিবিরের পক্ষ থেকে। কিরকম খেলা যদি আপনি একটু এক্সপ্লেইন করেন? খেলা মানে ওদের কিনে নেওয়া হলো যে তোমার আমার সঙ্গে থাকো, সমস্ত রকম সাহায্য পাবে, তুমি একটা ভোট প্রার্থী দাঁড় করালেই ওই সম্প্রদায়ের কিছু ভোট কাটা যাবে, যেটা স্বভাবতই বামপন্থীর দিকে আসতে পারতো। আচ্ছা, নওশাদ কি ক্লিয়ার করেছে ও ডায়মন্ড হারবারে লড়বে না? তাই তো ঘোষণা হয়েছে দেখলাম। আচ্ছা, তাহলে তো আপনাদের লড়াইটা আরো আমাদের শক্ত হয়ে লড়াইটা গেল। আরো পরিষ্কার হলো যে আমাদের লড়াইটা আরো সংঘবদ্ধ হতে হবে, কোন রকম অন্য কারো প্রতি ভরসা না করে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ বিকাশ দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.